আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েল এবং আমেরিকা মোকাবেলায় করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে ঐক্যবদ্ধ যৌথ সামরিক বাহিনী গঠিত হয়েছে। এদিকে ফিলিস্তিন, লেবানন, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও ইরান থেকে 6 দেশ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা লেবানন যেভাবে পরাজিত করেছে ইসরায়েলকে, সেভাবে আমেরিকা ইসরায়েলকে পরাজিত করতে হুঙ্কার দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে ইসরায়েলে হামলা করে ইরান যুদ্ধে জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলে বহু সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে, ট্রাম্পের করা ঘোষণা। আজানের নিষেধাজ্ঞা, ইসলাম খ্রিস্টান ধর্মের বিদ্বেষে লড়াই শুরু করেছে ইসরায়েল। সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে না জড়ানোর অনুরোধ বিদ্রোহী নেতা জুলনির। পাকিস্তানে অসহযোগ আন্দোলন ডাক দিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজকে বৈঠক বসেছে সিরিয়া, ইরাক ও ইরান। ভারতের দিল্লি চলা পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, ইন্টারনেট সেবা বন্ধ। এবং সর্বশেষে জানিয়ে দেব, শত শত ইসরায়েলি সেনাকে প্যাকেট ভরে ফেরত পাঠালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের বহু সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। ইসরায়েলের সাম্প্রতিক প্রতিশোধমূলক 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে। ইরান হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করেছিল তেহরান, যে হামলায় নিজেকে সফল ঘোষণা করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কাপসের কমান্ডার, একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি। তার মতে, হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। গতকাল তেহরানে এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, 1 অক্টোবর 2 প্রমিস অপারেশন ইসরায়েলের সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান, তার 90% সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার রহস্যের কথা জানিয়েছে জাব্বারি বলেছেন, আর জিসি ইসরায়েলের সরকারি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযোগে সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল, যাতে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম হয়েছে। জেনারেল আরো বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলি সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি এবং F-35 যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে যুদ্ধ বিমানগুলির একটি উল্লেখযোগ্য সংখ্যক বিস্ফোরণ ধ্বংস হয়েছে। আর এটা করতে পেরেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উন্নত নিরাপত্তার বলয় থাকার পরও। সূত্র আরব নিউজের। জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েলের জিম্মিদের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। জানুয়ারিতে তিনি নেওয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারি আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যের চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। ট্রাম্প গাজায় ইসরায়েল চলমান যুদ্ধের মার্কিন সেনাবাহিনী সরাসরি জড়িত কতবার হুমকি দিচ্ছে কিনা তা তাৎক্ষণিক পরিষ্কার করেনি, তবে প্রায় 15 মাসের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক সমর্থন দিয়েছে। এই সময়কালে কূটনৈতিক কয়েকটা দফা যুদ্ধবিরতি প্রচেষ্টা চালালেও সফল হয়নি। জো বাইডেন প্রশাসন মার্কিন বিবেচনার আগে থেকে ট্রাম্প বলে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হতো না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দু, কিভাবে ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করবেন। নতুন প্রশাসনে ট্রাম্প এমন সব ব্যক্তিদের মনোনীত করেছেন যারা প্রবল ইসরায়েল ঘনিষ্ঠ এবং ফিলিস্তিন বিদ্বেষী। আজানে নিষেধাজ্ঞা, ইসলাম ও খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াই নেমেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামী
রিলেশনস সিএআই এর অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড অর্থাৎ ইসরায়েলি মসজিদগুলো থেকে আজান প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং লাউড স্পিকার বাজেয়াপ্ত করার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটাকে পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করেছে। সম্প্রতি দখলদার ইসরায়েল উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীকে বলেছেন তারা যেন ইহুদি ইসরায়েলি ভূখণ্ডে অবস্থিত মসজিদগুলো থেকে আজান প্রচারে বাধা দেয়। ইসরায়েলের এই চরমপন্থী মন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইহুদিবাদী সামরিক মসজিদে প্রবেশে অনুমতি পেয়েছে এবং আজান দেওয়ার জন্য ব্যবহৃত লাউড স্পিকার সহ অন্য সরঞ্জাম বাজেয়াপ্ত করার ক্ষমতা পেয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যেসব মসজিদ থেকে আজান প্রচার করা হবে সেগুলোকে জরিমানা করা হবে। শায়েস্তাবাদ সাবেস্তান বার্তা সংস্থা উদ্ধৃতি দিয়ে পাস টুডে জানিয়েছে কাউন্সিলর অফ আমেরিকান ইসলামী রিলেশনস নির্বাহী পরিচালক নাহিদ আওলাদ বলেছেন ফিলিস্তিনি সংস্কৃতিকে মুছে ফেলার জন্য দখলদার ইসরায়েল গত কয়েক দশক ধরে যে অপচেষ্টা চালাচ্ছে তার অংশ হিসেবে মসজিদ, গির্জা, সাংস্কৃতিক স্থানের উপর হামলা করা হচ্ছে এবং পবিত্র ধর্মগ্রন্থ সনদের অবমাননা করা হচ্ছে। নিহাদ আওলাদ আরো বলেছেন ইসলাম খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ইসরায়েল এবং এর মাধ্যমে তারা ফিলিস্তিন জাতিকে নিধন করতে চায়। সূত্র পাস টুডে এসে। সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে না জড়ানো অনুরোধ বিদ্রোহী নেতা জুলানির। বিদ্রোহী গোষ্ঠী হায়তো তাকরিব আল শামসে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জুলানি সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান। এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী সিরিয়ার বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর অনুরোধ করেছেন। গত বৃহস্পতিবার টেলিগ্রাম চ্যানেল এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি এই আহ্বান জানান। এর আগে গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ। কাতিব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলো জোট হাশেদ আল শাবির অংশ। বর্তমান গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। ইরাক সরকারের প্রতি কাতিব হিজবুল্লাহ এই অনুরোধের পরিপ্রেক্ষিতে জিলানি পাল্টা এই আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় জোলানি হুঁশিয়ারি ব্যক্ত করে শিয়া আল সুদানের উদ্দেশ্যে বলেছেন সিরিয়া যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা থেকে হামেদ আল শাবিকে বিরত রাখুন। সোমবার ইরান জানিয়েছে তারা সিরিয়ার সঙ্গে থাকা 600 কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে সাহায্য পাঠিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়া গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস চলতি সপ্তাহে জানিয়েছে ইরান সমর্থিত প্রায় 200 ইরাকি যোদ্ধা সিরিয়ার সরকারকে সাহায্য করতে দেশটি প্রবেশ করেছেন। সূত্র ফাস্ট টুডে। পাকিস্তানে অসহযোগ আন্দোলন ডাক দিলেন ইমরান খান। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। সেই সঙ্গে সমর্থকদের আগামী গত সপ্তাহে একটি সমাবেশ করার আহ্বান। ইসলামাবাদে নিজ দলের প্রাণঘাতী বিক্ষোভ মিছিলের কয়েকদিন পর এমন হুঁশিয়ারি দিলেন ইমরান খান। স্থানীয় সময় গতকাল এক্স পোস্টে ইমরান খান সমর্থকদের 13 ডিসেম্বর উত্তর পশ্চিমাঞ্চলের শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। অঞ্চলটি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই শাসিত। এক্স বার্তায় ইমরান খান 25 নভেম্বরে বিক্ষোভ মিছিল দমন-পীড়ন এবং গত বছরের 9 মে সহিংসতা অন্তত 12 জন সমর্থন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। গ্রেপ্তার হওয়া সমস্ত রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে বলে উল্লেখ করেছেন। ইমরান বলেছেন যদি এই দুটি দাবি না মানা হয় তবে 14 ডিসেম্বর থেকে একটি অসহযোগ আন্দোলন শুরু হবে। যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে। এদিকে পাকিস্তান সরকার 25 নম্বর বিক্ষোভ মিছিল যে কোনো প্রাণহানির ঘটনা অস্বীকার করেছে। উল্টো বলেছে ইমরান খানের সমর্থকরা গত বছরে 9 মে সামরিক স্থাপনা হামলা চালিয়েছিল। 9 মে ওই হামলায় অভিযোগ গতকাল বৃহস্পতিবার ইমরান খানকে অভিযুক্ত করা হবে, তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত বছর শেষ দিকে থেকে কারাগারে থাকা 72 বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকার বিরুদ্ধে কয়েক ডজন মামলার মধ্যে এটি সর্বশেষ। সূত্র ফাস্ট টুডে। আজ বৈঠকে বসেছে সিরিয়া, ইরাক ও ইরান। সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বাগদাদ বৈঠকে বসেছেন সিরিয়া, ইরাক এবং ইরান। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন মধ্যপ্রাচ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে সিরিয়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক করবেন।
বৃহস্পতিবার ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছেন, খবর রয়টার্স। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরাকে এমন এক সময় বৈঠকে বসেছেন যখন মধ্যপ্রাচ্যে সিরিয়া নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির দুটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা। গত সপ্তাহে সিরিয়া উত্তর সিটি আলেপ্পো দখল করে তারা, এরপর গতকাল হামা দখল করে নেয়। এর ফলে ইরান সমর্থিত সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের টিকে থাকা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল ইরাকের রাজধানী বাগদাদে গেছেন সিরিয়া পররাষ্ট্রমন্ত্রী বাসাম শামবাগ। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএনএ খবরে বলা হয়েছে, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীরাও ইরাকে যাবেন। ইরাকে সিরিয়া সূত্র জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সহযোগিতায় ইরাকি কিছু যোদ্ধা চলতি সপ্তাহে সিরিয়ায় ঢুকে পড়েছে। এছাড়া ইরান ইরাক সমর্থিত আধা সামরিক বাহিনী হাসদ আল শাবি সিরিয়া সীমান্ত জড়ো হয়েছেন। বলা হচ্ছে, ইরাকের সুরক্ষা এই বাহিনী অত্যন্ত কঠোরতম সঙ্গে দায়িত্ব পালন করেছে। ভারতে দিল্লি চলো পদযাত্রা ছত্রভঙ্গ করল পুলিশ, ইন্টারনেট বন্ধ। ফসলের ন্যায্য দাবিতে পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখী কৃষকদের পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশের সময় সংঘর্ষের মধ্যে পুলিশের কৃষকদের লক্ষ্য করে টিয়ার সেল গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করা হয়েছে। এই অবস্থায় আগামী 9 ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট ট্যাক্সি এবং বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুক্রবার দিল্লি চলো পদযাত্রা পুনরায় শুরু করার চেষ্টা করেছে কৃষকরা। পরে রাজধানী থেকে মাত্র 200 কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কৃষকরা পুলিশের লোহার ব্রিকেড একটি স্তর ভেঙে ফেলে। ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পড়ে সুরক্ষা বাহিনী পিছু হটে। তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ভারতের দীর্ঘদিন ধরেই কৃষকেরা ফসলের জন্য রাষ্ট্রীয় সহায়তা, আইনি গ্যারান্টি এবং ঋণ মওকুফের দাবি করেছে। গত ফেব্রুয়ারি পুলিশ দিল্লি চলো পদযাত্রা বন্ধ করে দেয়। প্রতিবেশীরা হরিয়ানা রাজ্যের কৃষকরা পাঞ্জাব কৃষকদের এই আন্দোলন যুক্ত করেছে। এদিকে নতুন করে পদযাত্রার সময় হরিয়ানা সরকার আগামী 9 ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেট শর্ট ট্যাক্স বার্তা পরিষেবা বন্ধ করে দিয়েছেন। পুলিশ বলেছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যন্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নরেন্দ্র মোদী সরকার শুক্রবার বিলুপ্ত নিয়ে যদিও এখনো কোনো মন্তব্য করেনি, তবে হরিয়ানা বিজেপি দলের মন্ত্রী বিজ বলেছেন, কৃষকরা যদি দিল্লি যেতে চায় তবে অনুমতি দিতে হবে। সূত্র ইত্তেফাক এসকে। ইসরায়েলি সেনাদের প্যাকেট করে পাঠানো হুমকি হামাসের। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় বহুদিন ধরে যুদ্ধ চলে যাচ্ছে। ইসরায়েল এমনকি গাজার ভিতর ঢুকে ভূখণ্ড প্রধান শহরটিকে ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েল বাহিনী। এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ইসরায়েলি সেনাদের প্যাকেট করে ফেরত পাঠানো হুমকি দিয়েছে, খবর রয়টার্সের। গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণের কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে হামাসের কমান্ডো কাঠামোকে ধ্বংস করার অঙ্গীকার করেছে এবং বেসামরিক ফিলিস্তিনদের ভূখণ্ড দক্ষিণ অংশ পালিয়ে যেতে বলেছেন। রয়টার্স গাজা প্রবল বিস্ফোরণের মধ্যে ইসরায়েল সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানি হাঙ্গারি সাংবাদিকদের বলেছেন, হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহর ঘেরাও সম্পন্ন করে সৈন্যরা বর্তমান যুদ্ধবিরতি কোনো চিন্তা ভাবনা নেই। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ যুদ্ধ চলে যে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস, সেখানে মূলত সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষ করে আবার সুড়ঙ্গে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধারা। হামাসের এমন হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতভম্ব গড়ে তুলেছে। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেছেন বৃহস্পতিবার টেলিভিশনে এক সাক্ষাৎকারে, গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা সেনাবাহিনী ঘোষণার চেয়েও অনেক বেশি। শত শত সেনা গাজায় নিহত হয়েছে। ইসরায়েলিদের আপনাদের সৈন্যদের কালো ব্যাগে ফেরত পাঠানো হবে। এর আগে গাজা উপত্যকায় ইসরায়েলের রাজনৈতিক সামরিক নেতৃত্বের গোরস্থান বানানোর ঘোষণা দিয়েছে হামাস। আবু উবাইদা গত টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গাজা উপত্যকাকে ইসরায়েলের সামরিক রাজনৈতিক নেতৃত্বে গোরস্থান বানানোর আগ পর্যন্ত থামা হবে না বলে ঘোষণা দিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।